হ্যালো বন্ধুরা, স্কলাস্টিক অনলাইন বিসিএস স্টাডি এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আবারও ফিরে এসেছি নতুন শর্টকাট অঙ্ক নিয়ে। গণিতের চক্রবৃদ্ধি সুদের অঙ্কের বিভিন্ন যে কৌশলের মাধ্যমে কিভাবে অঙ্কটা শর্ট টাইমে পরীক্ষায় আনসার করা যায় তার শর্টকাট নিয়ম আমি এখন দেখাবো 5টি অঙ্কের। বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন, অনেক উপকৃত হবেন। বন্ধুরা, এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কের অনেক ধরনের নিয়ম বিভিন্ন বইতে দেখা যায়, বিভিন্ন শিক্ষকরা বিভিন্ন নিয়মে অঙ্ক করে থাকে, কিন্তু আমি আমার কৌশলে একটু শর্টকাট নিয়মে অঙ্কের উত্তর বের করব। এই নিয়মটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন, দেখে চেষ্টা করবেন করার জন্য। এখানে চক্রবৃদ্ধি সুদের মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, এখানে অঙ্কটা বলছে যে বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি সুদ ও মুনাফার পার্থক্য কত। অর্থাৎ বলতে চাচ্ছে যে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা কত। তাহলে এই অঙ্কটা অ্যাকচুয়ালি করা উচিত, আগে সরল সুদ বের করে নিতে হবে আর তারপর চক্রবৃদ্ধি সুদ। তাহলে দুইটা সুদ যখন বের করব, করার পর ওই দুইটা সুদের পার্থক্য করলে কিন্তু উত্তরটা হবে। আসলে এইভাবে অঙ্কটা না করে সহজে কিভাবে করা যায়, একবারে উত্তরটা বের হয়ে যাবে, তার শর্টকাট নিয়ম আমি এখন দেখাবো। দেখুন বন্ধুরা, এখানে বলছে যে 10% হারে 1000 টাকার 2 বছর। তাহলে আমরা প্রথমে এই 10,000 টাকা লিখলাম, লেখার পর যেহেতু 2 বছর আছে আমরা কি করব, দুইটা ছক টানলাম। এই দুইটা ছক যেহেতু 1000 টাকার বলছে, তাহলে এই একটা ছক আর নিচে দুইটা ছক। তাহলে 2 বছরের কথা বলছে, যদি 3 বছর বলতো নিচে আর 3টা ছক হতো আর কি। পর্যায়ক্রমে হয়তো 3 বছর দিয়ে অঙ্কটা আসতে পারে। যেহেতু 2 বছরের কথা বলছে, প্রথমে 1 বছরে একটা ছক, পরে 2 বছরে 2টা ছক, এইভাবে আমরা করব। তাহলে কত পার্সেন্টের কথা বলছে? 10%। 10% হারে, তাহলে এই 1000 টাকার আমরা 10% করলে হয় 100 টাকা। বন্ধুরা, নিয়ম হচ্ছে যে প্রথম যে পার্সেন্টটা কাটা হবে, কাটার পর যে টাকাটা সুদ হবে, ওই সুদের ঘরের নিচে যতগুলো ফাঁকা ঘর থাকবে ওই সুদটা নিচের ফাঁকা ঘরগুলো পূর্ণ করে দিতে হবে, মানে ফিল আপ করে দিতে হবে। তাহলে নিচের ঘরও আমরা কি করব, 100 লিখে দিলাম, নিচে কিন্তু আর ঘর নেই। এরপরে বলছে দ্বিতীয় বছরে আবার এই 100 টাকার আবার 10% কাটতে হবে। তাহলে এই 100 টাকা 10% কাটলে কত টাকা হয়? 10 টাকা। বন্ধুরা, এই যে 10% কেটে হলো 10 টাকা, আমরা চিন্তা করব যে প্রথম যে ঘরটা, এই ঘরের সমস্ত টাকাই হচ্ছে সরল সুদ। তাহলে 100 আর 100 কত? 100 আর 100 হচ্ছে 200 টাকা। এই ঘরের যোগফলকে আমরা কি করব? সরল সুদ। এর সাথে এই ঘরে দেখেন আছে 10 টাকা, এর সাথে প্লাস করলে হয় 210 টাকা। টোটালি এই 200 আর এই 10 যোগ করে যা হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। বন্ধুরা, তাহলে সরল সুদ হচ্ছে এই প্রথম ঘরের সম্পূর্ণ যোগ করে 200 টাকা, আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এই সরল সুদের সাথে পরের ঘরে যতগুলো সুদ আছে সব যোগ করার পরে হবে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই অঙ্কে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 210 টাকা আর সরল সুদ হচ্ছে 200 টাকা। তাহলে এই চক্রবৃদ্ধি সুদ 210 আর 200 টাকা, এ বলছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তাহলে 210 থেকে যদি 200 টাকা বাদ দিই, তাহলে 10 টাকা হচ্ছে আমাদের এই অঙ্কের পার্থক্য সুদ হচ্ছে 10 টাকা। তাহলে বন্ধুরা, এই অঙ্কটা 39তম বিসিএসে আসা কিন্তু একটা অঙ্ক। তাহলে এই ধরনের অঙ্কগুলো কিভাবে ছক টেনে প্রতিটা অঙ্ক করা যায় তা আমি পর্যায়ক্রমে সবগুলো অঙ্ক দেখাবো। সহজে আমি মনে করি যে আনসার করা সুবিধা হবে। পরের অঙ্কটা বলছে যে বার্ষিক 10% মুনাফায়
8,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। এখানে কিন্তু ঘর টানতে হবে 3টা। কি কারণে? এখানে 3 বছর উল্লেখ আছে। দেখি আমরা একটু প্রথমে 8,000 টাকা আমরা লিখে ফেলি। প্রথম একটা ছক, পরে 2টা ছক, তারপরে হচ্ছে 3টা ছক টেনে নিলাম। বন্ধুরা, তাহলে এই 8,000 টাকার 10% কথা বলছে। তাহলে 8,000 টাকা যদি 10% করি তাহলে আমরা কত টাকা পাবো? 800 টাকা। আমি বলেছিলাম বন্ধুরা যে 10% করার পর যে টাকাটা সরল সুদ প্রথম হবে ওই টাকাটা নিচের যতগুলো ঘর থাকবে সেই ঘরগুলো সম্পূর্ণ আমরা ওই টাকা দিয়ে পূর্ণ করে দেবো, ফাঁকা ঘরগুলো পূর্ণ করে দিব। তাহলে 800 টাকা, 800 টাকা, 800 টাকা, 800 টাকা, 800 টাকা। বন্ধুরা, তাহলে আমরা প্রথম বছরে যেহেতু 800 টাকা পেলাম, দ্বিতীয় বছরে আমরা কি করব? এর আবার 10% আমরা কাটবো। কাটলে 800 টাকার কত হয়? 80 টাকা। তাহলে এই 80 টাকা আমরা কি করব? নিচের ফাঁকা ঘরগুলো পূর্ণ করে দিব। বন্ধুরা, এবার বলছে যে দ্বিতীয় বছরে কিন্তু 800 টাকা আর 80 টাকা হলো। তাহলে পরের বছর দ্বিতীয় বছরে এসে কিন্তু মুনাফাটা বৃদ্ধি পেয়ে গেল, 80 টাকা বৃদ্ধি পেল। তাহলে এখন হচ্ছে 880 টাকা। তাহলে যদি এই 880 টাকার যদি আমরা 10% এর আবার যদি 10% আমরা সুদ কাটি তাহলে কিন্তু হচ্ছে এই 10% কাটলে হয় 88 টাকা। তাহলে বন্ধুরা, এই অঙ্কের কিন্তু উল্লেখ আছে যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তাহলে আমি প্রথমে বলেছিলাম যে প্রথম ঘরের সমস্ত টাকাগুলোই কিন্তু সরল সুদ। তাহলে এই 800 টাকা, এই 800 800 2400 টাকা। তাহলে দেখেন 3 কত? 24। এই 2400 টাকা হচ্ছে সরল সুদ। তাহলে 2400 টাকা যদি সরল সুদ হয় তাহলে প্রথম 8 8 8 3 কত? 24। এই 2400 টাকা হচ্ছে সরল সুদ। এবার দেখেন বন্ধুরা, তাহলে এই 2400 এর সাথে প্লাস দেখেন 80 আর 80 হচ্ছে 160 প্লাস 88। এবার এই সরল সুদের সাথে নিচের ঘরে যত টাকা আছে সবগুলো যোগ করার পর যে টাকাটা হবে সেইগুলো মিলে সব হবে চক্রবৃদ্ধি সুদ। তাহলে 2400 2500 2648 টাকা। তাহলে এইখানে টোটালে যোগ করলে হচ্ছে 2400 160 আর হচ্ছে 88, টোটালে যোগ করলে হচ্ছে তোমার 2648 টাকা। তাহলে 2400 160 আর 88 টাকা যোগ করলে টোটাল হচ্ছে 2648 টাকা। বন্ধুরা, তাহলে এই 2648 টাকা আর এই 2400 টাকার পার্থক্য করলে দেখেন এই 2648 মাইনাস 2400 টাকার পার্থক্য করলে হয় হচ্ছে 248 টাকা। এটা কিন্তু সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা কিন্তু বের হয়ে গেল। কত টাকা? 248 টাকা। তাহলে এইভাবে দেখেন প্রতিটা অঙ্কই আমার মনে হয় করা সম্ভব। পরের অঙ্কটা করে দেখি ওইভাবে বের করা সম্ভব হয় নাকি। বলছে বার্ষিক 15% চক্রবৃদ্ধি সুদ 800 টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে আমরা এখানে আবার একটু ঝামেলা হবে, ছাত্রছাত্রীদের জন্য একটু ঝামেলা হবে। ঝামেলাটা কিভাবে সমাধান করা যায় আমরা একটু দেখব। প্রথম 15% 2 বছর আছে, তাহলে আমরা কি করব? 2টা ছক টানব। বন্ধুরা, যখন 10% ছিল তখন আমরা কিন্তু অঙ্ক করা অনেক সুবিধা ছিল, কিন্তু যখন 15% হবে তখন কিন্তু ক্যালকুলেটর ছাড়া কিন্তু অঙ্ক করা অনেক কঠিন হয়ে যাবে পার্সেন্ট বের করে। তা কিভাবে করবেন দেখেন, বলছে 800 টাকার 15%। তাহলে আমরা যদি এই 800 টাকাকে যদি 15% করেই থাকি, এর যদি 15% করি তাহলে আমরা কি করব? আমরা শর্টকাটে 2টা পার্সেন্টে ভাগ করে নেব। 15কে যদি প্রথমে আমরা 10% করি 800 টাকার, তাহলে 800 টাকা 10% করলে কিন্তু হয় হচ্ছে 80 টাকা। 80 টাকা। তাহলে 800 টাকা 10% করলে যদি হয় 80 টাকা, তাহলে
10-এর সাথে আর 5 যোগ করলে হচ্ছে 15, তাহলে 5% করলে কত হবে? 10-এর অর্ধেক। তাহলে 10 টাকার যদি 10% করলে যদি 80 টাকা হয়, তাহলে 5% করলে হবে 40 টাকা। তাহলে অবশ্যই 5% হবে তোমার 40 টাকা। তাহলে 40 আর 80 হচ্ছে 120 টাকা। বন্ধুরা আমরা এইভাবে ক্যালকুলেশন করে একটু ছোট করে নিব যাতে ইজি হয়ে যায় ব্যাপারটা। তাহলে এইখানে হচ্ছে 120, তাহলে ফাঁকা ঘরগুলো পূর্ণ করতে হবে 120। এবার পরের সংখ্যাটা বলে প্রথম বছরে যদি 120 হয়, এবার আবার দ্বিতীয় বছরে এটার আমরা 120 টাকার আবার আমরা কত পার্সেন্ট করবো? 15%। তাহলে আমরা এখানে 120 লিখে ফেললাম, লিখে এটা আবার ওই একই সিস্টেমে যদি 10% করি 120-এর, তাহলে হয় 12 টাকা। আর যদি এখানে যদি 120-এর 5% করি, তাহলে 12-এর অর্ধেক কত? 6 টাকা। তাহলে দুইটা যোগ করলে হয় কত? 18 টাকা। বন্ধুরা তাহলে এই অঙ্কের সরল সুদ হচ্ছে প্রথম ঘরের সবগুলো যোগ 240 টাকা, আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 240-এর সাথে 18 যোগ করলে হয় 258 টাকা। তাহলে আমরা এখানে বলতে পারি যে সরল সুদ হচ্ছে 120 সমান হচ্ছে 240, আর চক্রবৃদ্ধি এটা হচ্ছে সরল সুদ, আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এই 240 এর সাথে 18 যোগ করলে হয় 258 টাকা। এই দুইটার যদি আমরা পার্থক্য করি 258 মাইনাস 240, তাহলে হয় 18 টাকা। বন্ধুরা তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে 18 টাকা। এভাবে কিন্তু প্রতিটা অঙ্ক করা কিন্তু সম্ভব। এইবার পরের অঙ্কটা দেখি আমরা কিভাবে করা যায়। বলছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের কোনো পার্থক্য বের করতে বলে নাই, বলছে মূলধন নির্ণয় করতে। তাহলে মূলধনটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আসলে মূলধন নির্ণয় করতে গেলে আমরা জানি সি সমান পি ব্র্যাকেট 1 প্লাস আর ব্র্যাকেট উপরে n টু দি পাওয়ার দিয়ে, এভাবে আমরা বিভিন্ন নিয়মে কিন্তু ক্যাপিটালটা বের করে থাকি। কিন্তু আসলে ওইভাবে না করে এই নিয়মে কিভাবে বের করা যায় সেটা আমরা একটু আলোচনা করব। কত টাকা বলছে? 8,000 টাকা। 8,000 টাকার কত পার্সেন্টের কথা বলছে? বলছে 3 বছর। তাহলে আমরা তিনটা ঘর টেনে ফেলি। 3 বছরের কথা যেহেতু বলছে, 3টা ছক কিন্তু আমরা টেনে ফেলছি। প্রথম বছরে 1টা ছক, দ্বিতীয় বছরে 2টা ছক, তৃতীয় বছরে 3টা ছক। যতগুলো বছর হবে ততগুলো ছক এইরকম বাড়তেই থাকবে। তাহলে বন্ধুরা এর কত পার্সেন্টের কথা বলছে? 10%-এর কথা বলছে। তাহলে এই 10%-এর যদি 8,000 টাকা 10% করে থাকে, আমরা কত টাকা পাচ্ছি? 800 টাকা, 800 টাকা, 800 টাকা, 800 টাকা, 800 টাকা। এই 800 টাকার আবার দ্বিতীয় বছর যদি আমরা 10% করি, তাহলে কত টাকা হচ্ছে? 80 টাকা, 80 টাকা। এই দ্বিতীয় বছরে এসে দেখেন মুনাফাটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, 800 টাকার সাথে 80 বৃদ্ধি পেয়েছে। তাহলে এই 800 টাকা ছিল, দ্বিতীয় বছরে এসে 80 টাকা আরো মুনাফা বৃদ্ধি পেয়েছে। তাহলে হচ্ছে কত? 880 টাকা। এই 880 টাকার আবার যদি আমরা 10% মুনাফা করি, তাহলে হচ্ছে 88 টাকা। বন্ধুরা এই তিনটা যদি 3 কত? 2400 টাকা প্লাস 160 টাকা প্লাস হচ্ছে 88 টাকা। তাহলে এই তিনটা সংখ্যা যোগ করলে হচ্ছে 2648 টাকা। তাহলে বন্ধুরা এই অঙ্কটা আমরা টোটালি বলছে যে মূলধন কত। তাহলে মূলধন কত এই কথাটা বলেছে, টোটাল মূলধন। তাহলে আমাদের মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি কিন্তু মূলধন ছিল বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তাহলে আমার মূলধন ব্যবসাটা যখন স্টার্ট করা হয় তখন কিন্তু মূলধন ছিল 8,000 টাকা। তাহলে 8,000 টাকা যখন মূলধন নিয়ে ব্যবসাটা আমি স্টার্ট করেছিলাম, করার পরে আমার কিন্তু সুদবুদ দিয়ে বৃদ্ধি পেয়েছে আরো 2648 টাকা। এখন বলছে টোটাল মূলধনটা আমার কত এসে দাঁড়াইছে। তাহলে আমরা নিঃসন্দেহ বলতে পারি 8,000 টাকা আর এখানে 2648 টাকা। তাহলে আমরা একবারে কিন্তু 8,000 আর 2,000 10,648 টাকা। তাহলে আমার টোটাল মূলধন হচ্ছে 10,648 টাকা। তাহলে বন্ধুরা এই অঙ্কের উত্তর কিন্তু 10,648 টাকা টোটাল মূলধন কিন্তু দাঁড়ালো। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি, দেখেন এই সেম ক্যাটাগরিতে প্রত্যেকটা অঙ্কের উত্তর বের করা কিন্তু সম্ভব।
আপনারা যেভাবেই করেন না কিন্তু এই ছকের মাধ্যমে প্রত্যেকটা অঙ্কের উত্তর আমি মনে করি বের করা সম্ভব। যদি একটু ভালো করে ক্লাসটা দেখেন, ইনশাল্লাহ প্রত্যেকটা অঙ্ক আপনারা বই বের করে দেখবেন, ওই সাথে এই নিয়মে মিলাবেন, প্রতিটা অঙ্ক কিন্তু করা সম্ভব। তারপরের অঙ্কটা আমরা দেখি কি বলছে। পরের অঙ্কটা বলছে, আপনি পোস্ট অফিসে 10% চক্রবৃদ্ধি সুদে 15,000 টাকা জমা রাখলেন, 3 বছর পর কত টাকা সুদ পাবেন? সুন্দর কথা, যে কোনো ব্যক্তি পোস্ট অফিসে 15,000 টাকা জমা রেখেছে, 15,000 টাকা জমা রেখেছে, রাখার পরে উনি বলছে যে জমা রাখার পর 3 বছর পরে তিনি কত টাকা সুদ পাবে। তাহলে এই অঙ্কটা কিভাবে বের করতে হয়, ওই নিয়মে করতে গেলে কিন্তু অনেক কঠিন হয়। এটাও আমরা ছক টেনে কিভাবে করা যায় সেটা দেখব। বলছে কত টাকা? 15,000 টাকা। কত পার্সেন্টের কথা বলছে? 10%। কত বছরের কথা? 3 বছর। তাহলে আমরা 3টা ছক টানবো। আমরা 3টা ছক টানবো। হ্যাঁ, টানার পরে দেখেন প্রথম বছরে যদি আমরা 15,000 টাকার যদি 10% করি 1500 টাকা, তাহলে আমরা নিচের ফাঁকা ঘরগুলো কিন্তু পূর্ণ করব। তাহলে 1500, 1500, 1500। বন্ধুরা, তাহলে সরল সুদ কিন্তু বের হয়ে গেছে। প্রথম ঘরে যা থাকবে সবই কিন্তু সরল সুদ। তাহলে এর আবার যদি আমরা দ্বিতীয় বছরে 15% যদি আমরা করে থাকি, তাহলে কত টাকা হচ্ছে? 150 টাকা, 150 টাকা। আরে এই 150 টাকা আমরা নিচের ফাঁকা ঘরটা কি করব? ফিল আপ করবো। তাহলে 150 টাকা। এইবার দেখেন দ্বিতীয় বছরে এসে 1500 টাকা এবং 150 টাকা টোটালি মিলে কিন্তু সুদের পরিমাণ বেড়ে গেছে। তাহলে 1500 টাকা আর 150 টাকা 1650 টাকা হয়। তাহলে এই 1650 টাকার যদি আবার 10% আমরা কেটে থাকি, 10% কাটলে কিন্তু 165 টাকা হয়। তাহলে বন্ধুরা, এইটার উপর আবার যদি আমরা কেটে থাকি, টোটালি এর উপর আবার যদি 10% আমরা কেটে থাকি, তাহলে কত টাকা হয়? 165 টাকা। 10%, সরি, এখানে 10% হবে, কাটলে কিন্তু হয় 165 টাকা। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই ঘরের যোগফল সব আছে সরল সুদ, আর টোটালে এই ঘরের যোগফল এবং প্রত্যেকটা ঘরের যোগফল যা বের হবে টোটাল যোগ করে হবে চক্রবৃদ্ধি সুদ। কিন্তু অঙ্কে চাচ্ছে কি? চাচ্ছে হচ্ছে যে আপনি যদি পোস্ট অফিসে 10% চক্রবৃদ্ধি সুদে 15,000 টাকা জমা রাখলে 3 বছর পর কত টাকা সুদ পাবেন। তাহলে টোটাল সুদগুলো যোগ করে যেটা হবে সেটাই হচ্ছে 3 বছরের সুদ। তাহলে প্রথমে 15, 15, 15, 3 15 কত? 45। তাহলে এই 4500 টাকা হচ্ছে সরল সুদ। পরে বলছে যে দ্বিতীয় ঘরে 150, তাহলে 150 কত? 300 টাকা হচ্ছে দ্বিতীয় বছরের জন্য 300 টাকা। তারপরে বলছে 165 টাকা। এই টোটালে যোগ করলে দেখেন 4,500 আর 3 4,800 আর 149 টাকা, 4,965 টাকা হচ্ছে সুদ পাবেন। তাহলে এই 15,000 টাকা যদি আপনি পোস্ট অফিসে রাখেন, 3 বছর পরে আপনি 4,965 টাকা সুদ পাবেন। আপনারা এই অঙ্কটাও দেখবেন বইতে আছে। আসলে এই ছিল এই শর্টকাট নিয়ম। এইভাবে যদি ছক টেনে আপনি প্রতিটা অঙ্ক করতে চান, তাহলে নিজের বইটা বের করে চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টারে যে আপনি দেখবেন প্রতিটা অঙ্ক, এই ছক টেনে নিজে নিজে একটু প্র্যাকটিস করুন। ইনশাল্লাহ দেখবেন পরীক্ষার হলে আসলে অঙ্কগুলো কিন্তু রিটেন আকারও আসে, রিটেনও করতে হবে। কিন্তু যদি এমসিকিউ এবং পিলির জন্য আমি মনে করি শর্ট টাইমে এই চক্রবৃদ্ধি অঙ্কগুলো করা সম্ভব। আপনারা ভালো করে জানেন এই ধরনের অঙ্কগুলো ক্যালকুলেটর ছাড়া কিন্তু করা খুব কঠিন হয়ে যায় ছাত্রছাত্রীদের জন্য। যাই আমি আমার ব্যক্তিগতভাবে আমি
সহজে বোঝানোর জন্য এবং শর্টকাট নিয়মে করার চেষ্টা করেছি। কতটা ভালো হয়েছে জানি না, যদি ভুল হয় তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আশা করি এই ধরনের শর্টকাট নিয়মে আরও পর্যায়ক্রমে বিভিন্ন চ্যাপ্টার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ।